আসসালামু আলাইকুম। সম্মানিত ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকে তাদের জন্য আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে আরব আর একটি হচ্ছে উপদ্বীপ। এই দুটি শব্দ থেকে আমরা যদি দেখি ৪৯তম যে বিশেষ বিশেষ পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, এখানে একাধিক প্রশ্ন ছিল এবং এনটিআরসি পরীক্ষার জন্য সাবজেক্ট হিসাবে এই শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটি ভেঙে ভেঙে জানার চেষ্টা করব। আরব, উপদ্বীপ। এখন উপদ্বীপ কাকে বলে সেটা আমরা জানবো, কেন এটির নাম আরব উপদ্বীপ হলো সেটাও আমরা জানার চেষ্টা করবো। আরব নামকরণের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এখানে তিনটি মতামত পরিলক্ষিত হয়। যেমন প্রাচীন হেজাজ বৃহত্তম অঞ্চল বলতে পারেন। প্রাচীন হেজাজের তায়ামা নামক একটা প্রদেশ ছিল। এই প্রদেশের নিকটবর্তী একটা স্থান ছিল, যেটার নাম ছিল আরাবা। এই আরাবা থেকে আরব নামকরণ হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। আবার আরেকটি মত হচ্ছে এমন, দক্ষিণ আরবে কল্পিত পূর্বপুরুষ কাহতানের পুত্র ইয়ারাব, এই ইয়ারাবের নাম থেকেও আরব নামকরণ হয়ে থাকতে পারে বলে মনে করা হয়। আবার হিব্রু শব্দ আবহা, যার অর্থ হচ্ছে মরুভূমি, এই হিব্রু শব্দ আবহার থেকেও আরব নামকরণ হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। অর্থাৎ এই তিনটি বিষয় আমরা পাচ্ছি। এখন হয়তো মনে হতে পারে যে পরীক্ষায় আসলে আমরা উত্তরটা কি করবো। আসলে এরকম প্রশ্ন যখন পরীক্ষায় আসবে, অপশনের উপরে ডিপেন্ড করবে যে আসলে উত্তরটা কি হবে। তাহলে তিনটি বিষয় যদি আমরা আরেকটা বলি, তাহলে আরাবা নামক স্থানের নাম অনুসারে আরব নামকরণ হতে পারে, আবার কাহতানের পুত্র ইয়ারাবের নাম অনুসারে আরব নামকরণ হতে পারে, আবার হিব্রু শব্দ আবহার, যার অর্থ মরুভূমি, সেখান থেকে আরব নামকরণ হয়ে থাকতে পারে। এটি গেল একটি বিষয়। ৪৯তম বিশেষ বিশেষ প্রশ্ন ছিল আরব শব্দের অর্থ কি। আরব শব্দের অর্থ কি? অর্থটা হচ্ছে কি? মরুভূমি। আরব শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। কিন্তু যখন আরেকটা কঠিন প্রশ্ন করা হতে পারে হবে, যেমন ধরেন আরব শব্দের আভিধানিক অর্থ কি। আরব শব্দের আভিধানিক অর্থ কি? তখন কিন্তু অর্থের পরিবর্তন হবে। আভিধানিক অর্থটা হচ্ছে বাগ্মিতা। বক্তৃতা জানে, বক্তৃতা দানে যারা পড়তো তাদেরকে বাগ্মী বলা হয়। তাই আরব এর আধিকারিক অর্থ হচ্ছে বাগ্মিতা, আর সাধারণভাবে আরব শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। দুটি বিষয় আমরা একটু পার্থক্য করে মনে রাখতে পারলে এটা আমাদের জন্য ভালো। এখন আরবকে আমরা কি বলছি? উপদ্বীপ বলছি। অর্থাৎ আরব উপদ্বীপ, আরবিতে আমরা বলে থাকি জাজিরাতুল আরব। তাহলে উপদ্বীপ কি? সাধারণভাবে যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে এটা বলতে পারবো যে ভূখণ্ডটির তিন দিক জলভাগ দ্বারা এবং এক দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, ওই রকম ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়ে থাকে। পৃথিবীতে আমরা বিভিন্ন উপদ্বীপের উদাহরণ পাবো, যেমন আরব উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ। আমরা স্পেনে মুসলিমদের ইতিহাস পড়ব, তখন আইবেরীয় উপদ্বীপ নামে একটা শব্দ পাবো। অর্থাৎ পৃথিবীতে অনেকগুলো উপদ্বীপের অস্তিত্ব আছে, তবে আয়তনে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। এটি একটি প্রশ্ন। আবার আরব উপদ্বীপের আকৃতি যদি আমরা বলি, তাহলে এটা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো। এখন উপদ্বীপ যে আমরা বলছি, তাহলে চারদিকে কি কি আছে? সাধারণভাবে যদি বলি, তাহলে আরব উপদ্বীপের দক্ষিণে হচ্ছে আরব উপদ্বীপের উত্তরে হচ্ছে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর, আর পশ্চিমে হচ্ছে লোহিত সাগর। কিন্তু এইভাবে যখন আমরা পড়বো, এটা ভুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা আবার মিলিয়েও যেতে পারে, ভুলিয়ে যেতে পারে আমরা যেটা বলি। তাহলে এটা অ্যাকুরেটলি মনে রাখতে হলে আমাদের যেটা করতে হবে, একটু প্র্যাকটিসে যেতে হবে। ধরেন আমরা এরকম একটা প্লাস চিহ্ন দিলাম, এটাই মনে করেন আরব উপদ্বীপ, মধ্যখানে আরব উপদ্বীপের অবস্থান। একটা কথা জেনে রাখেন, মানচিত্রের উপরের দিক সবসময় উত্তর হিসাবে চিহ্নিত করা হয়। মানচিত্রের উপরের দিক সবসময় কি হয়? উত্তর। তাহলে একটা দিক যখন আমরা জানবো, এইটার সাপেক্ষে বাকিগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। উপর উত্তর হলে নিচ হবে দক্ষিণ, এইটা হবে পূর্ব, এইটা হবে পশ্চিম। এখন আমরা এটা লিখে প্র্যাকটিস করলে হবে কি, ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। তাহলে আমরা বললাম আরব উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি। আরব উপদ্বীপের উত্তরে সিরিয়ার মরুভূমি, স্থলভাগ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা যদি দক্ষিণে যাই, তাহলে আমরা পাবো ভারত মহাসাগর। আমরা যদি পূর্বে যাই, তাহলে পারস্য উপসাগর পাবো, যেটাকে পার্সিয়ান গালফ বলা হয়ে থাকে। আর পশ্চিমে গেলে আমরা পেয়ে যাব লোহিত সাগর। এখন দেখেন, আমরা আগে বলেছিলাম তিন দিক জল দ্বারা, একদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত ভূখণ্ড হচ্ছে উপদ্বীপ। দেখেন, সাগর, মহাসাগর, উপসাগর, তিন দিক জল দ্বারা বেষ্টিত মরুভূমি, স্থলভাগ। এই যে একদিক স্থলভাগ, তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত, মাঝের ভূখণ্ডটাকে আমরা বলছি উপদ্বীপ। একই সাথে আমরা বললাম আরব উপদ্বীপের আকৃতি হচ্ছে ত্রিভুজাকৃতির এবং পৃথিবীর আয়তনে বৃহত্তম উপদ্বীপটা হচ্ছে আরব উপদ্বীপ। তাহলে এটি আপনারা প্র্যাকটিস করে করবেন, যাতে করে এটা পরীক্ষা আসলে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এর সাথে আমরা আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, এই যে আরব উপদ্বীপের কথা বললাম, এটাকে পৃথিবীর কেন্দ্রস্থল হিসাবে বিবেচনা করা হয়। আবার আরব উপদ্বীপের অন্তর্গত যে মক্কা নগরী রয়েছে, সেটাকে পৃথিবীর আদি নগর বা শহর বলে মনে করা হয়। এমনকি পবিত্র কুরআন মাজিদে এই
মক্কাকে উম্মুল কুরা বা পৃথিবীর আদি নগর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং এই যে আরব উপদ্বীপের কথা আমরা বলছি, এটার অর্থনৈতিক গুরুত্ব অনেক। কেন? কারণ এটি 3টি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এটা যদি আমরা আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে মনে করেন এইটা লোহিত সাগর, লোহিত সাগরের এই পাশটা হচ্ছে এশিয়া আর এই পাশটা হচ্ছে আফ্রিকা। আরেকটু বোঝার জন্য যদি আমরা এখানে আরেকটা সাগরের অস্তিত্ব দেখবো, যেটাকে আমরা ভূমধ্য সাগর, যা মেডিটেরিয়ান সি নামেও পরিচিত, এই অংশটা আফ্রিকা। এটা পার হয়ে গেলে যে মহাদেশ আমরা পাবো সেটি হচ্ছে ইউরোপ। আচ্ছা, এখন দেখেন আরব উপদ্বীপের অবস্থানটা হচ্ছে এইখানে। আরব উপদ্বীপের অবস্থানটা ঠিক এই জায়গায়, আরব উপদ্বীপ। আচ্ছা, আরব উপদ্বীপ মূলত এশিয়া মহাদেশের অন্তর্গত। আরব উপদ্বীপ, এই যে দেখেন ইউরোপ, ইউরোপের লোকজন ভূমধ্য সাগরের পথ ধরে বাণিজ্যের জন্য এখানে আসতো। আফ্রিকার লোকজন লোহিত সাগর পার হয়ে এখানে যেতে পারতো। এশিয়া ও মক্কা মদিনা তাইফ হয়ে সিরিয়া আগমন করে এই অঞ্চলটা প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু পরিণত হবে। তাহলে কি এটা হলো মূলত আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্গত। এট দ্য সেম টাইম এটা আমরা বলতে পারবো কয় মহাদেশের সর্বস্থলে আরব উপদ্বীপের অবস্থান? 3 মহাদেশ। কোন কোন? এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এবার দেখেন এই আরব উপদ্বীপ থেকে আফ্রিকা মহাদেশ কিন্তু বিচ্ছিন্ন করেছে। 3টা জিনিস বিচ্ছিন্ন করেছে বলে আমরা বলতে পারবো। এখন একটা আপনি দেখতে পাচ্ছেন যে লোহিত সাগর দ্বারা আফ্রিকা মহাদেশ থেকে আরব উপদ্বীপ বিচ্ছিন্ন হয়েছে। শুরুতে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে সরাসরি কোনো সংযোগস্থল ছিল না। পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে এই যে এবারে দেশ হিসাবে সৌদি আরবের অবস্থান, ঠিক অপোজিটে এখানে মিশরের অবস্থান। আচ্ছা, এখন মিশরে এটা কি করে? এখানে একটা খাল খনন করে এবং এই খালটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করে। খালটার নাম হচ্ছে কি? সুয়েজ খাল। আচ্ছা, আমরা নীল নদের নাম শুনেছি, যা মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে। তবে 3টা বিষয়ের কথা বলতে পারবো যা আফ্রিকা মহাদেশ থেকে আরব উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে। তার একটা হচ্ছে লোহিত সাগর, সুয়েজ খাল এবং নীল নদ। এই 3টি বিষয়ের কারণে আরব উপদ্বীপ বিচ্ছিন্ন হয়েছে কোথা থেকে? আফ্রিকা মহাদেশ থেকে। তাহলে এখানে দেখেন আরো একটু এমসিকিউ আপনি ডেভেলপমেন্ট করাতে পারেন নিজেকে। যেমন আমাদের ইসলামের ইতিহাস সাবজেক্টিভের পাশাপাশি জেনারেল যে অংশটা রয়েছে সেখানে সাধারণ জ্ঞানের 25 মার্কের একটা অংশ রয়েছে, এখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুটি সমন্বয়ে। তাহলে এখানে যদি আপনি দেখেন এই মিশর কিন্তু আফ্রিকা মহাদেশের একটা দেশ, আর সুয়েজ খাল কোন দেশে বলতে? মিশর। আপনি বলতে পারবেন। আবার দেখেন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করে খালের নাম কি? সুয়েজ খাল। অথবা আপনি আলাদা করে বলতে পারেন সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে, তখন কিন্তু আপনি এখানে এই উত্তরটা নিতে পারবেন। তো আজকে আমরা কি দেখলাম? আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানটা দেখলাম। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখবো আরব উপদ্বীপের ভৌগোলিক পরিচিতি, যে আরব উপদ্বীপের ভূখণ্ডকে আমরা কয়েকবার ব্যবহার করেছি, কোন কোন অঞ্চলের ভূপ্রকৃতি কেমন, তারা কোথায় বসবাস করে, এই বিষয়গুলো আমরা নেক্সট একটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখবো। সাথে থাকবেন। এবং আগেই বলেছি মিশর এনটিআরসি নামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের উপর 19তম শিক্ষক নিবন্ধন নির্ধারণ করে একটি বই 2-1 দিনের মধ্যে বাজারে আসবে, এটা গতকালকে আমরা আপনাকে বলেছি। এবং ওই বইয়ের উপরে একটি কিউআর কোড রয়েছে, যেটা স্ক্যান করলে ইউটিউবে গিয়ে সরাসরি এই ক্লাসগুলো টপিক বাই টপিক আপনি দেখতে পাবেন। একই সাথে সাধারণ জ্ঞানের যে 25 মার্ক বাংলাদেশ এবং আন্তর্জাতিক, সেটার উপরে পূর্ণাঙ্গ ক্লাস সেখানে পাবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী পত্র